ছবিটি শুরু হয় একটি দম্পতির দৃশ্য দিয়ে, যারা দুজনেই ট্যুরিস্ট ছিল। মেয়েটির নাম ছিল হায়দার, যে তার দলের সঙ্গে অস্ট্রেলিয়া বেড়াতে এসেছিল, কিন্তু তারা অনেকক্ষণ ঘুমিয়ে থাকায় দলটি তাদের ফেলে চলে যায়। এই সুযোগে তারা সমুদ্রের তীরে আসে, যাতে তারা শার্ক অ্যাডভেঞ্চার করতে পারে, অর্থাৎ তাদের একটি খাঁচায় রেখে পানিতে নামানো হবে এবং তারা খুব কাছ থেকে হাঙর দেখার অভিজ্ঞতা পাবে। যে ব্যক্তির কাছে তারা এসেছিল তার নাম ছিল টাকার। তিনি এই হাঙর অভিজ্ঞতার নাম দিয়েছিলেন টাকার এক্সপেরিয়েন্স। সে সময় তিনি সেখানে ছিলেন না, তাই তারা তার এক বন্ধুর কাছে যায়, যে বলে টাকার কয়েকদিন বিশ্রাম নিতে চায়, তাই সে তাদের অভিজ্ঞতার জন্য নিয়ে যাবে না। এরই মধ্যে টাকার নিজেই চলে আসে। তিনি খুব উৎসাহী দেখাচ্ছিলেন। তিনি বলেন, আমি কিভাবে তোমাদের ফিরিয়ে দিতে পারি, আমি অবশ্যই তোমাদের দুজনকে এই অভিজ্ঞতা দিব। এরপর তিনি তাদের নৌকায় বসে সমুদ্রে নিয়ে যান। তিনি বলেন, সৌভাগ্যে আমি একটি হাঙরের আক্রমণ থেকে বেঁচে গিয়েছিলাম, তার চিহ্ন এখনো আমার শরীরে রয়েছে। তিনি সেই চিহ্নও তাদের দেখান। তিনি বলেন, সেই দিন থেকে আমার হাঙরের প্রতি এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছে। হায়দার বলে, আমি বুঝতে পারছি এই কাজ তোমার জন্য কতটা কঠিন হতে পারে। হাঙরের আক্রমণ থেকে বেঁচে ফিরেছ, আর এখন তাদের মধ্যেই কাজ করতে হয়। অন্য কেউ হলে হয়তো সমুদ্রের দিকেও তাকাতো না। টাকার বলে, না না, এটা হাঙরের দোষ নয়। এরপর তিনি সমুদ্রের রক্ত ছড়িয়ে দেন এবং তাদের খাঁচায় রেখে পানিতে নামান, ফলে অনেক হাঙর তাদের আশেপাশে চলে আসে। এটাই ছিল তাদের শার্ক অভিজ্ঞতা। তারা এত কাছ থেকে হাঙর দেখে উপভোগ করে, আর তারা এটা জানতে পারে যে যতক্ষণ কেউ আশঙ্কিত না হয় বা ভয় না পায়, হাঙর রেগে যায় না বা আক্রমণ করে না। তারা খুশি মনে পানি থেকে বেরিয়ে আসে। টাকারকে ধন্যবাদ দিয়ে চলে যাওয়ার সময় টাকার তার আসল রূপ দেখায়। হঠাৎ তিনি হায়দারের বন্ধুর গলায় ছুরি মেরে তাকে পানিতে ফেলে দেন। এটা দেখে হায়দার চিৎকার করে সাহায্যের জন্যে ডাকতে থাকে, কিন্তু সমুদ্রের মাঝখানে তার কণ্ঠ কেউ শুনতে পায় না। টাকার তাকে শয়তানি হাসি দিয়ে দেখতে থাকে। টাকা তার সঙ্গে কি করলো তা তখন দেখানো হয়নি। দৃশ্য বদলে যায়। এবার আমরা দেখি একজন আমেরিকার মেয়েকে, যে এই গল্পের প্রধান চরিত্র। তার নাম জেক। সে সমুদ্রে সার্ফিং করে। সার্ফবোর্ডের সাহায্যে সে ঢেউয়ের উপর দৌড়ায়। এরপর সে সামনে একটি গ্যাস স্টেশনে যায়। সেখানে তার সঙ্গে একটি ছেলে দেখা যায়, যে একজন এজেন্ট ছিল। তার গাড়ি স্টার্ট হচ্ছিল না, তাই তাকে সাহায্যের প্রয়োজন ছিল। জেফের একটি বড় ক্যাম্পার ছিল যেখানে সে থাকতো, তবুও সে ছেলেটিকে সাহায্য করতে চায়নি, কারণ সে মানুষের থেকে দূরে থাকতে পছন্দ করে। কিন্তু ছেলেটির বারবার অনুরোধে জেফ তাকে সাহায্য করতে বাধ্য হয়। সে তাকে তার ভ্যানে তুলে নিয়ে যায়। এই সময় তারা এত কথা বলে যে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। তারা বন্ধু হয়ে যায়, কারণ দুজনেই সার্ফিং খুব পছন্দ করত। তারা একসঙ্গে আরো সময় কাটাতে চায়, তাই তারা ছেলেটির বাড়ির বাইরে ভ্যানে থেকে একসঙ্গে ভালো সময় কাটায়। এরই মধ্যে জেফের বন্ধু কাপড় ফেলে দেয়। ছেলেটি এই সম্পর্ক নিয়ে গুরুতর হতে যায়। সে জেফকে বলে, আমাদের একসঙ্গে থাকা উচিত, কারণ আমি মনে করি আমরা কোনো কারণে মিলেছি। কিন্তু জেফের স্বভাব ছিল ভিন্ন। সে সবসময় এক জায়গায় থাকতে চায় না। সে তার বন্ধুর বাড়ির ভিতরেও যায়নি। ছেলেটি খাবার রান্না করতে ভিতরে যায়, আর ফিরে আসার সময় দেখে জেফ ভ্যান নিয়ে চলে গেছে। এতে ছেলেটির মন ভেঙে যায়। জেফ সরাসরি সমুদ্রের তীরে সার্ফিং করতে যায়, তাই সাববোটে ফিন লাগানোর প্রয়োজন ছিল, কিন্তু তার বন্ধু ফিন ফেলে দিয়েছিল। তাই সে কাছাকাছি পার্ক করা উচিত একটি ট্রাকে নিয়ে খুঁজতে শুরু করে। ট্রাকটি ছিল টাকারে। তিনি পিছন থেকে এসে তাকে ফিন দেন, কিন্তু কথোপকথনের মাধ্যমে তার কাছে থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করার চেষ্টা করেন, যেমন সে একা ছিল কি না। কিন্তু জেফ তার কথায় সঠিক উত্তর দেয় না। এতে টাকার বিরক্ত হয়ে ট্রাক নিয়ে চলে যায়। এরই মধ্যে জেফের বন্ধু তাকে মেসেজ পাঠায়, তারা আবার দেখা করতে চায়। জেফও তাকে ফোন করতে এসেছিল, কিন্তু তার অনুভূতি দমন করে সে তা প্রত্যাখ্যান করে। এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল, কারণ এরপর টাকার পিছন থেকে এসে তাকে ধরে এবং অজ্ঞান করে নিয়ে যায়। টাকার তাকে গাড়িতে রেখে দীর্ঘ পথ পাড়ি দেয় এবং নৌকায় তুলে সমুদ্রে নিয়ে যায়। পরের সকালে জেফের বন্ধু জেফকে খুঁজতে পৌঁছায়, কিন্তু জেফকে কোথাও দেখতে পায় না, শুধু তার ভ্যান পার্ক করা ছিল। সে জেফের নম্বরে ফোন করে, কিন্তু ফোনে রিং ভ্যানের ভিতর থেকে আসে। টাকার এখানেও চালাকি করে। সে সাববোর্ড কোথাও ফেলে দেয় এবং ফোন ভ্যানে রেখে দেয়। এতে সবাই মনে করে জেফ ডুবে মারা গেছে। জেফ যখন জ্ঞান ফিরে পায়, তখন সে নিজেকে নৌকার নিচের একটি ঘরে আবিষ্কার করে। মুখ বাঁধা ছিল এবং হাত বোর্ডের সঙ্গে বাঁধা ছিল। পাশের বেডে হায়দার বাঁধা ছিল। পরিস্থিতি না বুঝে জেফ চিৎকার করা শুরু করে, কিন্তু সমুদ্রের মাঝখানে তার কণ্ঠ শোনার কেউ ছিল না। হায়দার তাকে এটাও বোঝায়। জেফ হ্যান্ডস্কাপ খোলার জন্য কিছু খুঁজতে থাকে, যেমন হেয়ার পিন বা ধারালো বস্ত্র, কিন্তু তাদের কাছে এমন কিছু ছিল না। তখন জেফের চোখ পড়ে দেওয়ালে। সেখানে একটি মেয়ের নাম লেখা ছিল। এটি দেখে কিছুক্ষণের জন্য ক্ষুব্ধ হয়ে যায়।
কারণ সে বুঝতে পারে যে তার আগে আরেকটি মেয়ে এখানে বাধা ছিল, যে মেয়েটি হয়তো আশা হারিয়ে নিজের নাম দেওয়ালে লিখেছিল। যখন সে নিশ্চিন্ত হয় যে সে পালাতে পারবে না, যে মুক্ত হওয়ার জন্য সবকিছু চেষ্টা করে, কিন্তু হায়দার কিছুই করে না, কারণ সে ইতিমধ্যে সব চেষ্টা ক্লান্ত হয়ে পড়েছিল। এদিকে টাকার উপরে বসে আরামে মাছ ধরছিল। যে হায়দারকে জিজ্ঞাসা করে, তোমাকে কেউ খুঁজছে নাকি? হায়দার বলে, আমার সঙ্গে একটি ছেলে ছিল, তাকে আমাকে খুঁজে বের করতে হতো, কিন্তু তার সঙ্গে নৌকায় খুব খারাপ কিছু ঘটেছে। এটা শুনে জেব অনুমান করে যে টাকার তাকেও হয়তো মেরে ফেলেছে। হায়দার জেবকে জিজ্ঞাসা করে, তোমাকে কি কেউ খুঁজতে আসবে? জেব বলে, আসতে পারতো, কিন্তু এখন আর আসবে না। কিন্তু তার বন্ধু তখনও তার কথা ভাবছিল। সে বিক্লান্ত হয়ে থাকে। তখন সে দেখে জেবের ভ্যানটি সরিয়ে নেওয়ার হচ্ছে। এটা তার কাছে অদ্ভুত মনে হয়। সে ভাবে এটা জেবের বাড়ি, সে ছাড়া কোথায় থাকবে। তার উদ্বেগ বাড়তে থাকে। তাই সে সরাসরি পুলিশ স্টেশনে যায় এবং সেখান থেকে জেবের খোঁজ শুরু করে। এদিকে জেব সারা রাত চেষ্টা করে মুক্ত হতে না পায়। তখন সে লক্ষ্য করে হায়দারের পরা কাপড়ে একটি তার আছে। সে তার দিয়ে হ্যান্ডকাপ খোলার চেষ্টা করছিল। তখন টাকার তাদের জন্য রুটি আর পানি নিয়ে আসে। ঘরটি খুব গরম থাকায় হায়দার দ্রুত পানি নিয়ে খেয়ে ফেলে, কিন্তু সে যেভাবে চাদর দিয়ে নিজেকে লুকাচ্ছিল তা দেখে টাকারের সন্দেহ হয়। কিন্তু চাদর সরানোর আগেই জেব তার দৃশ্য আকর্ষণ করে, বলে, আমাকে আমার খাবার দাও, আমি খুব ক্ষুধার্ত। সেও দ্রুত পানি খেয়ে ফেলে। টাকার তাদের ভয় দেখিয়ে চলে যায়। টাকার চলে যাওয়ার পর জেব আবার হ্যান্ডকাপ খোলার চেষ্টা করে, কিন্তু তখন তার চোখ বন্ধ হতে শুরু করে, কারণ টাকার পানিতে অ্যানেস্থিয়া মিশিয়েছিল। মুক্ত হওয়ার আগেই তারা দুজনেই অজ্ঞান হয়ে যায়। জেব যখন জ্ঞান ফিরে পায়, সে নিজেকে উপরের দিকে চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায়। সামনে হায়দার একটি স্ট্র্যাপে ঝুলছে। টাকার সামনে একটি ক্যামেরা সেট করেছিল সবকিছু রেকর্ড করার জন্য। সে এটাকে ছুট বলছিল। সেখানে সে হায়দারের চুল কেটে ফেলে এবং অর্থহীন কথা বলতে থাকে। সে বলে, ঈশ্বর উপরে নেই, নিচে পানির ভিতরে। অর্থাৎ সে হাঙরকে ঈশ্বর বলছিল। সে আরো বলে, হাঙর খারাপ নয়, মানুষ খারাপ, তারাই তাদের মারে। এরপর সে পানিতে রক্ত ছড়ায়, ফলে হাঙর চলে আসে। সে দড়ির সাহায্যে হায়দারকে পানিতে নামায়। হায়দার উপরে সংগ্রাম করছিল, তাই হাঙর রেগে যায়। এটি তাকে খারাপভাবে আক্রমণ করে এবং তার শরীরের উপর নিচের অংশ আলাদা করে ফেলে। ফলে হায়দার বেদনাকর মৃত্যু বহন করে। টাকার তার মৃত্যু ক্যামেরায় রেকর্ড করে। এই দৃশ্য নিজের চোখে দেখে যে ভয়ে কাঁপতে থাকে। কাঁদতে কাঁদতে সে দেওয়ালে নিজের এবং হায়দারের নাম লেখে। তখন সে লক্ষ্য করে যে দেওয়ালে শুধু একটি বা দুটি মেয়ের নাম নয়, অনেক মেয়ের নাম লেখা আছে। সেগুলো রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এর মানে টাকার শুধু পাগল নয়, একজন সিরিয়াল কিলার ছিল। সে অনেক পর্যটক মেয়েদের শিকার করেছে এবং নিশ্চয়হীনভাবে হত্যা করেছে। এর প্রমাণ ছিল উপরে রাখা অনেক স্টেপ, যেখানে সেই মেয়েদের মৃত্যু রেকর্ড করা হয়েছিল। প্রতিটি টেপে মৃত মেয়ের চুল ছিল। হায়দারের নতুন স্টেপ এতে যোগ হয় এবং পরবর্তী ছিল জেফের। সমুদ্রে আমরা হায়দারের শরীরের অবস্থিত অংশ ভাসতে দেখি, যা একটি বেদনদায়ক দৃশ্য। জেফের বন্ধু তখনও সমুদ্রের তীরে সার্ফিং করার পর ঘুরছিল। সেখানে সে জেবের সাপবোট খুঁজে পায়। এতে তার উদ্বেগ আরো বাড়ে। সে ভাবে তার সব জিনিস এখানে, তাহলে জেব কোথায়? রাতে টাকার আবার জেবের জন্য পানি ও রুটি নিয়ে আসে, কিন্তু ক্রোধে ভরা জেব ট্রে লাথি মেরে ফেলে দেয় এবং তার মুখের উপর বলে, তুমি নিজেকে হাঙর ভাবো, তাই না? কিন্তু তুমি হাঙর নও, তুমি একটা কীট, শুধু একটা পাগল কীট। এটা শুনে টাকার রেগে গিয়ে চলে যায়। জেব সেখানে থাকা বালতি ভেঙে একটি ধারালো অস্ত্র তৈরি করে, কারণ সে জানতো টাকার আবার আসবে। টাকার তাকে অজ্ঞান করার জন্য ইনজেকশন দিতে আসে। সে কাছে আসতেই জেব এই ধারালো অস্ত্র তার গলায় ছুড়িয়ে দেয়, ফলে সে পিছনে পড়ে যায়। জেব দ্রুত চাবি নিয়ে নিজেকে খুলে পালাতে শুরু করে, কিন্তু ততক্ষণে টাকার তার পায়ে ইনজেকশন দিয়ে ফেলেছিল। সে উপরে গিয়ে রেডিও মাধ্যমে সাহায্য চায়, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া আসে না। তখন সে সামনে একটি নৌকা দেখতে পায়, তাই সে জোরে চিৎকার করতে থাকে যাতে তাদের দৃষ্টি আকর্ষণ হয়। কিন্তু সে নৌকার মধ্যে পার্টি চলছিল, তাই তার কণ্ঠ পৌঁছানো কঠিন ছিল। এরই মধ্যে টাকার উপরে চলে আসে। তাকে দেখে জেব তার ক্যামেরা তুলে নেয়। টাকার ক্যামেরা নিয়ে খুব চিন্তিত হয়, তাই জেব ক্যামেরাটাকে পানিতে ফেলে দেয়। এরপর সে নিজেও পানিতে ঝাঁপ দেয় সামনের নৌকায় পৌঁছানোর আশায়, কিন্তু মাঝপথে সে অজ্ঞান হয়ে যায়। টাকার তাকে আবারও ধরে নৌকায় ফিরিয়ে আনে এবং আবার বেঁধে ফেলে। স্পষ্টই তার কাছে ক্যামেরা ছিল না, তাই সে জেবের মৃত্যু রেকর্ড করতে পারবে না, তাই সে তাকে হত্যা করবে না। এই ভেবে জেব পুরো পরিকল্পনা করে। তাই টাকার নতুন ক্যামেরা আনতে তীরে ফিরে আসে। জেবকে নৌকায় বেঁধে সে স্টাক নিয়ে চলে যায়। এইদিকে পুলিশও জেবের খোঁজ করছে, কিন্তু তার
তার বন্ধু তখনও শান্ত ছিল না। তাই সে গাড়িতে বসে পার্কিং লটের সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে। তাতে সে জেপের ট্রাকের কাছে টাকারের ট্রাক দেখতে পায়। টাকার এক্সপেরিয়েন্স লোকে দেখে সে কিছু খোঁজ করে এবং সঠিক ঠিকানা পেয়ে সেই নৌকায় পৌঁছে যায়। ভিতরে ঢুকতেই সে নিচ থেকে জেপের চিৎকার শুনতে পায়। তাই সে দ্রুত দরজা ভেঙে ফেলে ভিতরে ঢুকে জেপের কাছে পৌঁছায়। জেপ তাকে দেখে খুশি হয়, একই সঙ্গে সে অবাক হয় যে কোনো সূত্র ছাড়া তার কাছে কিভাবে পৌঁছলো, যদিও এটা অসম্ভব ছিল, বিশেষ করে যখন সে তাকে ফেলে চলে গিয়েছিল এবং তার সম্পর্কে কিছুই জানতো না। কিন্তু তার বন্ধু যা বলেছিল তা সত্য হয়েছিল, তারা বিশেষ উদ্দেশ্যে মিলেছিল। জেপ তাকে বলে দ্রুত উপরে যা, কিছু নিয়ে আয় যাতে আমি মুক্ত হতে পারি এবং পুলিশকে ফোন কর। তার বন্ধু ফোন করতে করতে উপরে যেতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত টাকার উপরে এসে তাকে ধরে ফেলে। পুলিশকে ফোন করা হয়েছিল, কিন্তু কিছু বলার আগেই টাকার তার ফোন ভেঙে ফেলে। এরপর সে তাকে মারধর করে এবং আঘাত করে, কিন্তু জেপের বন্ধুও পাল্টা আক্রমণ করে এবং তাকে গলা টিপে মারতে যাচ্ছিল। তখন টাকারের বন্ধু পিছন থেকে এসে তাকে আক্রমণ করে, কারণ সে নিজেও জানত না টাকার কতটা খারাপ মানুষ এবং সে কি করে। জেপের চিৎকার দেখে সে সব বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। টাকার তার মাথায় একটি হুক ঢুকিয়ে দেয়, ফলে সে সঙ্গে সঙ্গে মারা যায়। টাকার ভাবে তীরে থাকা ঠিক হবে না, তাই সে নৌকা নিয়ে একটি নির্জন দ্বীপের দিকে যেতে শুরু করে। সে জেপের বন্ধুকে জেপের পাশের বেডে বেঁধে রেখায়। তার বন্ধু জেপের সঙ্গে মনের কথা বলতে যাচ্ছিল, তখন টাকার এসে তাদের দুজনকে উপরে নিয়ে যায়। সে ঠিক করে যে আজ তাদের একজনের মৃত্যু রেকর্ড করতে হবে। সে তার বন্ধুর দেহ পানিতে ফেলে দেয়, যা হাঙ্গরদের আকর্ষণ করে। এরপর দড়ির সাহায্যে সে জেপের বন্ধুকেও পানিতে নামায়, যদিও হাঙর তার খুব কাছে ছিল। জেপের কথা মেনে সে একদম ভয় পায়নি, সে শান্ত ছিল। যদি সে ভয় পেয়ে সংগ্রহণ করত তাহলে নিশ্চিন্তভাবে আক্রমণের শিকার হতো। যেহেতু সে ঠিক ছিল, টাকার তাকে বাইরে তুলে নৌকায় ফিরিয়ে আনে এবং তার অন্য পদ্ধতি চেষ্টা করে। এবার সে জেপের বন্ধুর শরীরে অনেক কাটা করে এবং তাকে পানিতে ছেড়ে দেয়, এর মানে তার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। তখন জেপ লক্ষ্য করে একটি হেলিকপ্টার আসছে যা তাকে খুঁজছিল, তাই টাকার তাদের দুজনে নিয়ে নিচে চলে যায়, আবার বেঁধে ফেলে। তার বন্ধুর জীবন হাঙর থেকে বেঁচে গেলেও তার অবস্থা খুব খারাপ ছিল। রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারত। তার অবস্থা দেখে যে হ্যান্ডকাপ থেকে হাত বের করার জন্য খুব চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এখন তার আর কিছু ভাবার ছিল না। সে তার বুড়ো আঙুল ভেঙে ফেলে যাতে হাত বের করতে পারে, কিন্তু তবুও হাত বের হয় না। তখন সে আবার ভয়ানক কিছু করে, সে দাঁত দিয়ে বুড়ো আঙুলের বাকি অংশ আলাদা করে ফেলে। যদিও এতে তার খুব কষ্ট হয়, তবুও সে মুক্ত হয়। তখন টাকার তাকে অজ্ঞান করতে আসে। জেপ তাকে ফাঁকি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় এবং তাকে ভিতরে আটকে দেয়, কিন্তু টাকার খুব চালাক ছিল, সে অন্য পথে বেরিয়ে আসে। জেপ নৌকা স্টার্ট করে, কিন্তু টাকার এসে পুরো সিস্টেম বন্ধ করে দেয়। এখন আর কোনো উপায় না থাকার জেপ টাকারের সঙ্গে লড়াই করে। অনেকক্ষণ লড়াইয়ের পর সে পানিতে ঝাঁপ দেয় সামনের দ্বীপে পৌঁছানোর জন্য। সেখানে একটি বিয়ে অনুষ্ঠান চলছিল, কিন্তু তার হাত থেকে রক্ত পড়ছিল। পানিতে হাঙর ছিল এবং টাকারও একটি ছোট নৌকা নিয়ে পিছনে আসছিল। তখন একটি বড় সাদা হাঙর সেখানে আসে, যার ফলে অন্য হাঙরগুলো চলে যায়। আজ তার শোক খুব বড় হতে চলছিল। শৈশবে তাকেও একটি সাদা হাঙর আক্রমণ করছিল। এবার সে জেপকে পানিতে নামায়, কিন্তু জেপ শান্ত ছিল, তাই সে বেঁচে যায়। তখন টাকার বর্ষা দিয়ে হাঙরকে উত্তেজিত করতে শুরু করে, আর ভুলবশত বর্ষা জেপের দিকে যায় এবং সে মুক্ত হয়ে পানিতে চলে যায়। সেখানে সে সাদা হাঙরের খুব কাছ থেকে দেখে। হাঙর তার কাছে এলেও তাকে কোনো ক্ষতি না করে চলে যায়, যদিও তার হাত থেকে রক্ত পড়ছিল। জেপ দেখে হাঙরের শরীরেও একটি কাটা চিহ্ন ছিল, অর্থাৎ সেও হাঙরের আক্রমণ থেকে বেঁচে যাওয়ার একজন। সে কোনো প্রাণীর শিকার নয়, মানুষের শিকার। তাই এই ছবিতে মানুষকে বিপজ্জনক প্রাণী বলা হয়েছে, যারা নির্মমভাবে প্রাণীদের হত্যা করে। এটা দেখে জেপ আবার সাহস পায় এবং নৌকায় উঠে আসে। সে বর্ষা দিয়ে টাকারের উপর আক্রমণ করে, ফলে সে পানিতে পড়ে যায়। এবার হাঙর তাকে মুখে ধরে নিয়ে যায় এবং নির্মমভাবে খেয়ে ফেলে। সে একটি ভয়ানক মৃত্যু বহন করে। এবার টাকারে নিজেরই একটি নিখুঁত জেপ তৈরি হয়, কিন্তু এরই মধ্যে জেপ পানিতে পড়ে যায়। এটা দেখে তার বন্ধু খুব বিচলিত হয়, কারণ সেভাবে জেপও মারা যাবে। কিন্তু জেপ কোনো মতে আবার পেরিয়ে আসে এবং তার বন্ধুর যত্ন নেয়, কারণ সে একজন খুব সাহসী মেয়ে। জেপ একটি প্লেয়ার জ্বালিয়ে পাশ দিয়ে যাওয়া একটি নৌকাকে ডাকে, যারা ভাগ্যক্রমে তাদের দেখতে পায় এবং সাহায্য করতে আসে। এভাবে তার সাহসের কারণে জেপ নিজের এবং তার বন্ধুর জীবন বাঁচায়। আর এখানেই এই ছবির গল্প শেষ হয়।